আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ট্রাম্পকে হারাতে কি করতে হবে কমলা হ্যারিসকে। এরপর জানিয়ে দেব মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর মিথ্যার ফুলঝুরি। আরও জানিয়ে দেব নেপালে কেন এত বিমান দুর্ঘটনা হয়। এরপর থাকছে কৌশলে সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা হামাসের। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ভ্রমণের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ কানাডার। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ট্রাম্পকে হারাতে কি করতে হবে কমলা হ্যারিসকে? যুক্তরাষ্ট্রের নানা বর্ণের মানুষ আর তরুণ ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কমলা হ্যারিসের প্রতি সমর্থন বেশ ভালো বলা চলে। বাইডেন প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে তার প্রতি যে সমর্থন ছিল, এখন কমলার প্রতি সমর্থন তার তুলনায় বেশ খানিকটা বেড়েছে। SSRS এর সর্বশেষ জরিপে উঠে এসেছে এমনই চিত্র। জরিপের তথ্য বলছে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন ৭৮%। অন্যদিকে ট্রাম্পের প্রতি সেই সমর্থন 15%। গত এপ্রিল ও জুনে CNN এর জরিপের তথ্য বলছে এই ভোটারদের মধ্যে বাইডেনের প্রতি সমর্থন ছিল 70% এবং ট্রাম্পের প্রতি ছিল 23%। হিস্পানিক ভোটারদের মধ্যেও কমলার প্রতি সমর্থন বেড়েছে। এই ভোটারদের মধ্যে কমলার প্রতি 47% এবং ট্রাম্পের প্রতি 45%-এর সমর্থন রয়েছে। কিন্তু এপ্রিল ও জুনের জরিপে হিস্পানিকদের মধ্যে 50% ট্রাম্পের প্রতি এবং 41% বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছিল। 35 বছরের কম বয়সী ভোটারদের মধ্যেও আগের তুলনায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এসব ভোটারের মধ্যে 47% কমলার প্রতি এবং 43% ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। অথচ গত এপ্রিল ও জুনের জরিপে ট্রাম্পের প্রতি 49% এবং বাইডেনের প্রতি 42% ভোটার সমর্থন জানিয়েছিলেন। কিছু দিক বিবেচনা করলে ভোটারদের মনের এই পরিবর্তন খুব অবাক হওয়ার মতো কিছু নয়। এই শতাব্দীর মধ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের মধ্যে কেবল বাইডেনই এই দলের প্রতি সহানুভূতিশীল জনগোষ্ঠীগুলোর জন্য সবচেয়ে কম কাজ করেছেন। প্রকৃত অর্থে 50 বছরের মধ্যে হিস্পানিক ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের মধ্যে তার কর্মতৎপরতা ছিল সবচেয়ে খারাপ। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর মিথ্যার ফুলঝুরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে গাজায় চলমান ইসরায়েলের যুদ্ধের পক্ষে সাফাই গিয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন এবং বিক্ষোভকারীদের উপহাস করেছেন। তিনি একটি অপ্রমাণিত গোয়েন্দা প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন এবং গাজায় কয়েক হাজার ফিলিস্তিনিকে হত্যার পরও সমালোচনাকে উপেক্ষা করেছেন। নেতানিয়াহুর দাবিগুলো বাস্তবতার সঙ্গে কতটুকু সামঞ্জস্য? আপনারা যেসব মিথ্যা শুনেছেন তা সত্ত্বেও গাজা যুদ্ধের যোদ্ধা ও বেসামরিকদের মৃত্যুর হার শহরে যুদ্ধের ইতিহাসে সবচেয়ে কম এবং বাস্তবতা হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিহতদের মধ্যে সবাই যোদ্ধা ছিলেন না। ইসরায়েল বেসামরিক নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য হামাসকে দায়ী করলেও প্রকৃত সংখ্যা আরো বেশি বলে মনে করা হয়। অনেক মৃত এখনো ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন বা সাময়িক কবরস্থানে সমাহিত হয়েছে। এবং আরো দাবি হচ্ছে, আমি আপনাদের কর্নেল জন স্পেন্সারের কথা শোনার পরামর্শ দিচ্ছি। তিনি বলেছেন ইসরায়েল বেসামরিক ক্ষতি প্রতিরোধে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করেছে এবং বাস্তবতা হচ্ছে জন স্পেন্সার একজন সামরিক বিশ্লেষক যিনি ইসরায়েলপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন। তার বিশ্লেষণগুলো অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি বাইডেন প্রশাসনও ইসরায়েলকে বেসামরিক ক্ষতি কমানোর জন্য আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদি গাজার ফিলিস্তিনিরা যথেষ্ট খাবার না পেয়ে থাকে তবে তা ইসরায়েলের কারণে নয়, হামাসের চুরির কারণে। বাস্তবতা হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলের দ্বারা মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি এবং হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। এপ্রিলে একটি ত্রাণ বহরের উপর হামলায় 7 জন কর্মী নিহত হন এবং গুরুত্বপূর্ণ ত্রাণ সংস্থাগুলো তাদের কার্যক্রম বন্ধ করে। গাজায় খাদ্য ও পানির সংকট তীব্র হয়েছে।
নেপালে কেন এত বিমান দুর্ঘটনা হয়? নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রধান বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বুধবার একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 18 জন নিহত হয়েছে। বেঁচে গেছেন শুধু 2 পাইলট। এ দুর্ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে দেশটির দুর্বল বিমান নিরাপত্তার রেকর্ড। দেশটিতে 2000 সাল থেকে বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় 360 জনের বেশি মারা গেছে। বিশ্বের 14টি সর্বোচ্চ সিংহের মধ্যে 8টি রয়েছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত নেপালে। দেশটির বিমানগুলোকে প্রায় দূরবর্তী পাহাড়ে বা মেঘে আবৃত সিংহের কাছাকাছি ছোট ছোট বিমানবন্দরে পরিষেবা দিতে হয়। দেশটিতে আকস্মিক আবহাওয়ার পরিবর্তন হয় যা বাতাসের গতি ও তীব্রতাকে প্রভাবিত করে, ফলে বিমান চলাচল জটিল হয়ে পড়ে। 2023 সালের একটি নিরাপত্তা প্রতিবেদনে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, ভূখণ্ড বা অন্য কোনো বাধার সঙ্গে সংঘর্ষই ছিল প্রধান ঝুঁকি, যা আগের দশকে বিমান দুর্ঘটনায় মৃত্যুর 93% জন্য দায়ী। এছাড়া নেপালে সমতল ভূখণ্ডের অভাব রয়েছে, তাই বেশ কয়েকটি এলাকায় সমতল পৃষ্ঠ তৈরি করতে শিখরগুলো খনন করা হয়েছে। এসব রানওয়েতে বিমান অবতরণের বাড়তি দক্ষতার প্রয়োজন, কারণ এগুলোর এক বা উভয় প্রান্তেই খাড়া ঢাল রয়েছে। অন্যদিকে নেপাল তার বিমানবহর উন্নত করতে বা রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করেনি। এই কারণেই ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের উল্লেখ করে 2023 সালে নেপালে প্রত্যয়িত বিমানবাহক নিষিদ্ধ করেছিল। অন্যদিকে নেপাল তার বিমানবহর উন্নত করতে বা রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করেনি। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের উল্লেখ করে 2013 সালে নেপালে প্রত্যয়িত বিমানবাহক নিষিদ্ধ করেছিল। তবে 2023 সালে সর্বশেষ সুরক্ষা পর্যালোচনায় বিমান কর্তৃপক্ষের সক্রিয় সম্পৃক্ততা ও তদারকি বাড়ানোর প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। কৌশলে সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা হামাসের। কৌশলে সুড়ঙ্গে টেনে এনে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস জানিয়েছে রাফার ইয়াবনা শরণার্থী শিবিরে ওই সেনাদের হত্যা করা হয়। এরপর তারা সুড়ঙ্গ দুটি উড়িয়ে দেয়। তারা আরও জানায়, খান ইউনিসের আজ জিলাল মসজিদের কাছে স্থাপিত ইসরায়েলের একটি ক্যাম্পেও হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। এ সময় তারা মর্টার সেল ব্যবহার করে। সেখানে তারা আরেক প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদের যোদ্ধাদের সাথে সমন্বয় করে হামলা চালায়। এই সপ্তাহে গাজায় নতুন করে আবারও স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরপর গাজার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা ও পাল্টা হামলা হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের 684 জন সেনা নিহত হয়েছে আর আহত হয়েছে 4213 জন সেনা। বাংলাদেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ কানাডার। বাংলাদেশ ভ্রমণে নিজ নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটে এক নির্দেশনায় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে। কানাডার সরকার বলেছে, ঢাকায় সরকারি চাকরির কোটা নিয়ে হওয়া আন্দোলন চলমান থাকার সম্ভাবনা রয়েছে। আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে। এতে করে অনেক মানুষ হতাহত হয়েছে। যদি আপনি ঢাকায় থাকেন তাহলে অধিক সংখ্যক পুলিশি উপস্থিতি এবং কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করতে পারে। ট্রাফিক জ্যাম, সড়ক অবরোধের জন্য প্রস্তুত থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। যেখানে আন্দোলনকারীরা অবস্থান নিচ্ছে সেসব জায়গা থেকে দূরে থাকুন। সরকার বিরোধী কোনো কিছু পোস্ট করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম সীমাবদ্ধতা রাখুন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখুন। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ। এরপর সোম, মঙ্গল ও বুধবার টানা 3 দিন সারা দেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগও মাঠে নামে। এতে সোমবার ও মঙ্গলবার সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। মঙ্গলবার একদিনেই 3 শিক্ষার্থী সহ 6 জন মারা যান। এদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ নিরস্ত্র অবস্থায় সামনাসামনি গুলি করে হত্যা করে। এসব হত্যার ঘটনায় গতকাল বুধবারও আন্দোলন সংগ্রামে উত্তাল ছিল রাজপথ। গতকাল সন্ধ্যায় এ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেই ভাষণেও সমস্যার কোনো সমাধান দেওয়া হয়নি দাবি করেন এবং প্রতিটি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।